হ্যালো স্টুডেন্ট, আবারও তোমাদেরকে এমকে স্টাডি চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্সের 5 নম্বর স্কুল করব, ফার্স্ট ইউনিট টেস্টের। তো যারা আগের 4টা স্কুল দেখোনি তারা কিন্তু দেখে নিও। আমি অতিরিক্ত কিছু কথা বলবো না, কারণ তোমাদের সময় অনেক দামি। আমি তোমাদের সময় নষ্ট করবো না, চলে যাচ্ছি ডাইরেক্ট আমরা কিন্তু ভিডিওতে। ফিজিক্যাল সায়েন্স 1 নম্বর কোশ্চেন দিয়েছে, জলের ঘনত্ব হলো। দেখো, জলের ঘনত্ব আমরা যেটা জানি সেটা কি বলো তো, 1 গ্রাম পার ঘনসেমি। কিন্তু এখানে কোথাও দেখো 1 গ্রাম পার ঘনসেমি কিন্তু অপশানে নেই। সুতরাং আমাদেরকে কিন্তু এটা ঠিক করে বের করতে হবে। দেখো, জলের ঘনত্বের ফর্মুলা কী হয়? যে কোনো ঘনত্বের ফর্মুলা হয় ভর বাই আয়তন। আচ্ছা, 1 মিনিট একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, ঠিক আছে। দেখো, যে কোনো জলের ঘনত্ব হচ্ছে, ঘনত্বের ফর্মুলা হয় ভর বাই আয়তন। এবার দেখো, এখানে ভর কত দিয়েছে তোমাদেরকে বলে দিয়েছে। আচ্ছা, ভর যদি জলের ভর সবসময় 1 কেজি হয়, এটা মাথায় রাখবে, এক্সকিউজ মি। আর তোমার হচ্ছে আয়তন হয় 1 লিটার। তাহলে ঘনত্ব কী হবে? ভর হচ্ছে 1 কেজি বাই 1 লিটার। এটা বসিয়ে দিলেই কাজ শেষ। তাহলে 1 কেজি পার লিটার, বা এটাকেই দেওয়া রয়েছে দেখো 1 কেজি প্রতি লিটার। তাহলে 1 কেজি প্রতি লিটার, তাহলে যেমন অপশন দিয়েছে সেরকম। তাহলে 1 গ্রাম পার সেমি কিউবও কিন্তু হয়। তাহলে দেখো, আমরা এটা বলছি সিজিএস এককে যদি এটা দিত জলের ঘনত্ব, তাহলে কিন্তু 1 গ্রাম পার সেমি কিউব হতো, আর এসআই এককে হতো 1000 কেজি পার মিটার কিউব। তোমরা সবগুলো মনে রাখবে। যদি এই অপশন থাকে 1 কেজি প্রতি লিটার, সিজিএসে দিলে 1 গ্রাম পার সেমি কিউব, এসআইয়ে দিলে 1000 কেজি পার মিটার কিউব। আপাতত অ্যান্সার কোনটা? অ্যান্সার কিন্তু এটা যেটা দিয়েছে 1 কেজি প্রতি লিটার, অপশান অনুযায়ী। বোঝা গেল? 2 কোশ্চেন দেখো, দূরত্ব স্থির রেখে দুটি বস্তুকণার ভর 3 গুণ করলে মহাকর্ষীয় আকর্ষণ বল ড্যাশ গুণ বাড়ে। এরকম কোশ্চেন আমি অনেকবার করিয়েছি, আবার একবার দেখাচ্ছি। দেখো, আমরা মহাকর্ষ বলের ফর্মুলা কি জানি? F সমান G ইন্টু M1 ইন্টু M2 বাই ডি স্কোয়ার। এখানে কি বলেছে? এখানে বলেছে দেখো দূরত্ব স্থির রাখতে বলেছে। তাহলে আমরা দেখো এখানে যে F সমান G লিখেছি, ডি স্কোয়ার কিন্তু ঠিক রেখেছি, দূরত্ব সেম রেখেছি। বলেছে কি দুটাই বস্তুকণার ভরই 3 গুণ করতে বলেছে, দুটোরই 3 গুণ করতে বলেছে। তাহলে দেখো, আমরা যদি দুটোরই 3 গুণ করি, তাহলে M1ও 3 হবে আর M2ও 3 হবে। আর এটা দুজনে গুণ হয়ে কী হবে? 3 3 গুণ হয়ে 9 হয়ে যাবে। তাহলে কত গুণ বেড়ে গেল? অ্যান্সারটা কী দাঁড়াবে? 9 গুণ বেড়ে গেল। আশা করছি বোঝা গেল তোমরা। চলো, তাহলে এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে 9 গুণ। 3 বলেছে, তুতে যে দ্রাবকে দ্রবীভূত হয় সেটি হলো কেরোসিন, জল, কার্বন ডাইঅক্সাইড, ইথার। দেখো, তুতের প্রথমে তোমরা তুতের হচ্ছে সংকেতটা জানো। তুতের সংকেত হচ্ছে কপার সালফেট প্লাস 5H2O। তুতে সাধারণত কিসে দ্রবীভূত হয়? মনে রাখবে, জলে দ্রবীভূত হয়। আর জলে দ্রবীভূত হওয়ার পরে তুতে কি উৎপন্ন করে? নীল রঙের দ্রবণ উৎপন্ন করে। তাহলে তুতে কিসে দ্রবীভূত হয়? মনে রাখবে, জলে। এই যে নীল রঙের দ্রবণটা তোমরা যে বাজারে পটল কিনো, যেগুলো অনেক দিন ধরে সবুজ দেখতে পাও বা হালকা নীল, এগুলো হচ্ছে এই তুতেই কিন্তু ইউজ করা হয়। বুঝতে পেরেছ? 4 নম্বর দিয়েছে, আঁশ ও ইক এই 2 ধরনের যৌগ গঠন করে কোনটি? আগে বলো, আঁশ আর ইক কারা গঠন করে? যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, মানে যাদের যোজ্যতা দুটো করে হয়। ঠিক আছে? যেমন কপারের ক্ষেত্রে কিউপ্রাস, কিউপ্রিক। কারা কারা দেখায় আঁশ আর ইক পরিবর্তনশীল যোজ্যতা? কপার দেখায়, ফেরাস দেখায়, এসেন দেখায়। কিন্তু এখানে অপশান কি দিয়েছে? অপশান দিয়েছে ফেরাস। তাহলে ফেরাসের সাথে আমরা যাব। কিন্তু মনে রাখবে, কপারের কথাও মনে রাখবে, কপার কিন্তু পরীক্ষায় এসে থাকে, মনে যেন থাকে। চলো, 2 দাগের এগের কোশ্চেন কি বলেছে? একটি 10 কেজি ভরের বাটখারাকে হাতে রাখলে বাটখারাটির হাতের ওপর ড্যাশ নিউটন বল প্রয়োগ করে। আচ্ছা, আমরা কি জানি যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী সর্বদা কত বলে টানে? 9.8 নিউটন বলে কিন্তু টানে। তাহলে এখানে 10 কেজি ভর দিচ্ছে, তাহলে 10 গুণিতক 9.8, অ্যান্সার কত হবে? 98 নিউটন। এই যে শূন্যটা বেরোবে, এটা দশমিকের সঙ্গে কেটে যাবে। বোঝা গেল? পরে কোশ্চেন কি দিয়েছে? 2 নম্বর, কাগজকে এবনাইট দিয়ে ঘষলে কাগজ ড্যাশ আধানে আহিত হয়। তার জন্য তোমাদেরকে এই ছকটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। দেখো, এই ছকটা মনে রাখা 12টা জিনিস কিন্তু মনে রাখতে হবে। আমাদের মনে আছে, তোমরা মনে রাখবে। পশম, কাগজ, রেশম, কাঠ, মানুষের দেহ, ধাতব পদার্থ, এবনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলোয়েড। স্যার কেন মনে রাখবো? ধরো যে কোনো দুটা দিল, যেমন এক্ষেত্রে কোনটা কোনটা দিয়েছে? এক্ষেত্রে তোমাদের দিয়েছেন কাগজ আর এবনাইট। এবার তুমি দেখো, তুমি যখন মনে করবে যে 3 নম্বরে কাগজ থাকে আর এবনাইট থাকে 8 নম্বরে, তাহলে যে প্রথমে থাকবে তাকে, এই দুটোকে যদি আমরা ঘষি, তাহলে এই প্রথমে হচ্ছে যেটা থাকবে সেটাতে ধনাত্মক, আর দ্বিতীয়টা থেকে ঋণাত্মক। তাহলে এখানে কাগজ ওপরে আছে, তাহলে কাগজে ধনাত্মক, এবনাইটে ঋণাত্মক। বোঝা গেল? তাহলে এখানে জানতে চেয়েছে কাগজে কী আধান আহিত হবে, তাহলে কাগজে কী আধান আহিত হবে? কাগজে ধনাত্মক। বোঝা গেল? এক্সকিউজ মি। চলো, 3 দাগ, সাধারণ উষ্ণতায় ব্রোমিন ড্যাশ অবস্থায় থাকলে। আচ্ছা, ব্রোমিন ড্যাশ অবস্থায় থাকলেও আয়োডিনকে কঠিন অবস্থায় পাওয়া যায়। এটা সম্পর্কে একটু ডিটেলসে তোমরা একটু জেনে নাও। 1 মিনিট একটু দাঁড়িয়ে যাও, বলে দিচ্ছি। এই নাও, দেখো, ব্রোমিন অ্যাকচুয়ালি কী হয় বলো তো? দেখা যাচ্ছে তো? ব্রোমিন অ্যাকচুয়ালি অধাতু হয়,
কিন্তু ব্রোমিন অধাতু হলেও কি হয়ে থাকে, তরল, একমাত্র অধাতু যে কিন্তু তরল হয়। আর আয়োডিন অধাতু, তাহলে আয়োডিন কঠিন। তাহলে এখানে কোশ্চেনটা কী দিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে সাধারণ অবস্থায় ব্রোমিন ড্যাশ, তাহলে সাধারণ অবস্থায় ব্রোমিন তরল অবস্থায় থাকে, কিন্তু আয়োডিনকে কঠিন অবস্থায় পাওয়া যায়। বোঝা গেছে? তাহলে কী লিখতে হবে, তরল। বোঝা গেল? একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দাঁড়িয়ে দাও। হ্যাঁ, এবার দেখো 4 কোশ্চেন কী বলেছে, 7 নাইট্রোজেন 14 6 কার্বন 14, এটা পরস্পরের কি? দেখো আমি আগেই বলেছি, যদি কারো পারমাণবিক সংখ্যা একই হয় তাহলে সেটাকে আমরা আইসোটোপ বলি, কারো ভর সংখ্যা যদি একই হয় সেটাকে আমরা আইসোবার বলি, আর কারো যদি নিউট্রন সংখ্যা একই হয় তাদেরকে আমরা আইসোটোন বলি। তাহলে এখানে এই যে 14 আর 14 দিয়েছে, যেটা নাইট্রোজেনেরও 14 আর কার্বনেরও যে 14 দিয়েছে, এই 14 আসলে কি, এগুলো হচ্ছে ভর সংখ্যা। তাহলে কারো ভর সংখ্যা যদি একই হয় তাহলে সেটা কী হবে, বলে দিচ্ছি, ভর সংখ্যা একই হলে আইসোবার হবে। তাহলে এর অ্যান্সারটা কী হবে, আইসোবার। বোঝা গেল? আচ্ছা, এরপরে স্তম্ভ মেলাতে দিয়েছে, দেখো বলছে চাঁদে কোনো বস্তুর ভর, চাঁদে কোনো বস্তুর ভর বলেছে, ভার নয় কিন্তু, অনেকে ভর ভেবে নেয়। তাহলে চাঁদে কোনো বস্তুর ভর কি হয়, সর্বদা মনে রাখতে হবে একই থাকে। তাহলে এটা হচ্ছে আই হবে এটা। পতনশীল বস্তুর বেগ, পতনশীল বস্তুর বেগ, গ্যালিলিও পতনশীল বস্তুর জন্য 3টা সূত্র দিয়েছে। কি বলেছে, যে পতনশীল বস্তুর বেগ হচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। তাহলে এটা 2 নম্বর। মহাকর্ষ বলের প্রাকৃতিক প্রভাব, মহাকর্ষ বল মানে কি, অসীম দূর পর্যন্তও কিছু না কিছু আকর্ষণ থাকবে। প্রাকৃতিক কিছু প্রভাব কি, সূর্যের চারিদিকে গ্রহের গতি, মহাকর্ষ বলের প্রভাবেই তো সূর্য ঘোরে চারদিকে। 4 নম্বর, অবাধে পতনশীল বস্তুর কি হয়, কোনো ওজন থাকে না, আপাত দৃষ্টিতে কোনো ওজন কিন্তু থাকে না। বোঝা গেল? যদি তোমরা বুঝতে না পারো খাতাতে একবার দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি ডিটেলসে, তোমরা স্টপ করে দেখে নেবে। চলো আমরা নেক্সটে যাচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ততক্ষণ একটু টাইম দাও। একটু চলো অ্যাডজাস্ট হয়ে গেছে। 4 দাগের একের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে একটা পাত্রে 10 লিটার জল আছে, 4 ডিগ্রি সেলসিয়াস। কেন 4 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে, মনে রাখবে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের কিন্তু একটা নির্দিষ্ট সবসময় আয়তন থাকে। পাত্রের তলদেশের চাপ কত, যদি তলদেশের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার। দেখো এর কিন্তু এই যে অঙ্কটা দিয়েছে, এটা হালাকি অনেকটা বড় স্টেপ, কিন্তু তোমরা চাইলে ছোট স্টেপে করতে পারো। আমি দুটোই করে দেখাচ্ছি, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা করে নেবে। দেখো চাপের ফর্মুলা কী হয় বলো, বল বাই ক্ষেত্রফল। এখানে দেখো, এখানে তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 0.1 বর্গমিটার, ঠিক আছে, কিন্তু এখানে বল কোথাও দিয়েছে কি, বল দেয়নি, কিন্তু আয়তন দিয়ে দিয়েছে। দেখো 10 লিটার জল, তাহলে আয়তনকে আমরা লিখলাম 10 লিটার, কিন্তু এটা যেহেতু বর্গমিটারে আছে সেই জন্য এই আয়তনটাকে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে, ঘনমিটারে। দেখো 1 লিটার সমান 1000 ঘনসেমি, তাহলে 10 লিটার কত হবে, 10 গুণিত 1000 ঘনসেমি। এবার এই 1000 ঘনসেমিকে যখন মিটারে নিয়ে যাব তখন 10 গুণিত 1/1000 ঘনমিটার। এটাকে যদি আমরা এই আকারে লিখি 10 গুণিতক 10⁻³ মানে সূচক আকারে, তাহলে জলের যে আয়তনটা দাঁড়ালো সেটা কত দাঁড়ালো, 10 গুণিতক 10⁻³ ঘন মিটার। আর জলের ঘনত্ব কত, 1000 kg/m³। স্যার বল বের করার জন্য এত কষ্ট করতে হচ্ছে, আমি বলেছি না, আমি বলবো পুরোটা, ভালো করে আগে শোনো। জলের ঘনত্ব বেরালো। এবার জলের ভরের ফর্মুলা কি হয়, ভর হয় আয়তন গুণিতক ঘনত্ব, এটা হয়। তাহলে আয়তন তো আমরা কি বের করেছি, 10 গুণিতক 10⁻³ ঘনমিটার বের করেছি আমরা, আর ঘনত্ব কত বেরিয়েছে 1000, তাহলে ভর যেটা বেরালো সেটা কত, 10 কেজি। এবার তোমরা বলো, আমরা একটা বলের ফর্মুলা জানি না, যে F সমান m × g। এম মানে কত, বল, বল কত হয়েছে, এফ মানে বল, এম মানে ভর, ভর কত বেরিয়েছে 10, আর জি মানে কি অভিকর্ষজ ত্বরণ, তার মান 9.8 তার মানে আমরা এম বের করার জন্যই কিন্তু এইখান থেকে আজকে এত বড় যে স্ট্রাকচারটা বানালাম, এই 10 কেজি পর্যন্ত যে স্ট্রাকচারটা, এটা কিন্তু এম বের করার জন্যই। বোঝা গেছে? তাহলে এম এর মানটাই বের করার জন্য 10 কেজি, কথাটা বোঝা গেছে। 10 গুণ তাহলে বেরাইলো 98 নিউটন বল বেরিয়ে গেছে। আর যদি কারো মনে হয় তাহলে এবার বসিয়ে দাও বল বাই ক্ষেত্রফল, বলের মান কত, বল বেরিয়ে গেল 98, ক্ষেত্রফল 0.1। এই পয়েন্টটা তুলতে গেলে কী করতে হবে, উপরে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে চাপ বেরিয়ে যাবে 980, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে চাপ বেরোনো 980। এবার কারো যদি মনে হয় যে এটা অনেক বড় হয়ে গেছে, সে একটা স্টেপ করতে পারবে, যখনই দেখবে আয়তন লিটারে দিয়ে দিবে, ভাববে ওই 10 লিটারটা যে লিটারে দিবে ওই লিটারই কিন্তু অ্যাকচুয়ালি ভর বেরোবে, মানে 10 কেজি বেরোবে। তার মানে তুমি ডাইরেক্ট তখন 10-এর সঙ্গে 9.8 গুণ করে 98 নিউটন বের করতে পারো। বোঝা গেছে? আপাতত তাহলে চাপটা বোঝা গেল 980 নিউটন/মিটার স্কোয়ার। যাদের অসুবিধা হবে তারা কিন্তু এই পুরো স্ট্রাকচারটা নিতে পারে, আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আরামসে এই পুরো স্ট্রাকচারটা কিন্তু নিতে পারো। বোঝা গেছে? চলো 2 নম্বর কোশ্চেন দিয়েছে, সংকেত সহ পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাসের নাম। তোমরা জানো পচা ডিমের গন্ধ কার বেরোয়, হাইড্রোজেন সালফাইড, এ তো বলার কিছু নেই। তোমরা জানো অ্যামোনিয়ার গন্ধ কি, ঝাঁঝালো, তাহলে এগুলো সব মনে রাখতো, অ্যামোনিয়াও তো পরীক্ষা আসতে পারে। তাহলে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড।
তাহলে সংকেতটা কি H2S, মনে রাখবে, বোঝা গেল। এর পরে কোশ্চেন কি দিয়েছে, একটি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। অক্সাইডের সঙ্গে অ্যাসিড অথবা ক্ষারের রাসায়নিক বিক্রিয়া। দেখো পুরো ডিটেলস, প্রথমে উভয়ধর্মী অক্সাইডের নাম। দেখো উভয়ধর্মী অক্সাইড দুটো আছে, তোমরা মনে রাখবে, অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3, জিঙ্ক অক্সাইডের ZnO। এবার তোমাকে বলেছে অ্যাসিড অথবা ক্ষার। আচ্ছা, অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড অ্যাসিড বা ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ বা জল, সেই জন্যই তাকে উভয়ধর্মী অক্সাইড বলা হয়ে থাকে। তাহলে বিক্রিয়াটা একবার দেখে নাও তোমরা। অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া বলো, জিঙ্ক অক্সাইড নিয়ে নিচ্ছি, ZnO, অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড, যদি বিক্রিয়া করা হয় উৎপন্ন কি করছে, জিঙ্ক ক্লোরাইড, লবণ, আর H2O জল। কিন্তু ব্যালেন্সটা করতে হবে তোমাদেরকে, এটা যেন মাথায় থাকে। দেখো ক্লোরাইডের ক্লোরিন Cl2 আছে, তার মানে এখানে 2 আনতে হবে, আর এইচের তো 2 হয়ে গেল, সেই জন্য এখানে ব্যালেন্সটা হবে 2, বোঝা গেল। এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। এবার দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করতে হবে তোমাদেরকে। দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়া হলো ক্ষার, জিঙ্ক অক্সাইড, ZnO, ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করতে উৎপন্ন হয়েছে Na2ZnO2 প্লাস H2 জল। তাহলে এটা একটা লবণ আর এটা জল, এখানেও ব্যালেন্স করতে হবে। দেখো তোমাদের Na দুটো আছে, H দুটো আছে, ও এখানে কটা হচ্ছে, 2 1 3, তাহলে এখানে 2 বসালে ও দুটো হয়ে যাবে, আর এখানে ও একটা 3টা, বাকি সব ব্যালেন্স হয়ে যাবে। তোমরা ব্যালেন্স 7-এ পড়েছো, ঠিক আছে, তাই তো। চলো এরপরে 4 দাগের কোশ্চেনে যাবো। Cl মাইনাস আয়নটির একটা চিত্র অঙ্কন। দেখো ক্লোরিন অ্যাকচুয়ালি মূলক, কিন্তু যখনই মাইনাস হয়ে গেছে মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সেই জন্য আয়ন হয়ে গেছে। তাহলে ক্লোরিনের এমনি কত হয়, এমনি তোমার হচ্ছে 17। তাহলে 2 কে কক্ষে 2, এল কক্ষে 8, এম কক্ষে 7। কিন্তু Cl মাইনাস যখন আয়ন হয়ে যাবে তখন নিশ্চয়ই কী হচ্ছে, 7-এর জায়গায় এটা 8 হয়ে যাবে। কেন, তার একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে। তাহলে এর চিত্রটা কী দাঁড়াবে তখন, দেখো তাহলে ক্লোরিন মাইনাস আয়ন, তাহলে প্রথম কে কক্ষে 2টা, এল কক্ষে কটা থাকবে 8টা, গুনে নেবে তোমরা, আর এম কক্ষেও কটা থাকবে 8টা, বোঝা গেল। এরপরে বলেছে আয়নটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত। দেখো ক্লোরিন মাইনাস হয়ে গেছে মানে কি এর ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে তখন 18, ইলেকট্রন সংখ্যা 18, কিন্তু প্রোটন তো যেমন ছিল তেমনই থাকবে। প্রোটন কী হবে 17, আর নিউট্রন 18টা হতে পারে, 20টা হতে পারে। স্যার কেন এরকম, দেখো যদি এইটা হয় 17 ক্লোরিন 35, এটা আর 17 ক্লোরিন 37, এটা পরস্পর আইসোটোপ। তাহলে এক্ষেত্রে 35 থেকে 17 বিয়োগ করলে কী বেরোবে 18, তাহলে এক্ষেত্রে নিউট্রন 18। আর ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে তবেই তো নিউট্রন সংখ্যা বেরোয়। তাহলে এখানেও যদি 37 থেকে 17 বিয়োগ করো 20, তাহলে এখানে নিউট্রন 18 হতে পারে, 20 হতে পারে। তোমরা চেষ্টা করবে দুটোই লেখার, ঠিক আছে, এর হচ্ছে ব্যাপার। চলো যদি বোঝা যায় তাহলে কিন্তু আমি বলবো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। কন্টেন্ট কিন্তু দেওয়ার জন্য আমি কষ্ট করছি, শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করো। চলো আর কথা বাড়াবো না, ভিয়েরটাই চলে যাচ্ছি আমরা। ভিয়ের দাগের কী বলেছে, 1 cc আয়তনের একটা বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করা হলো, প্লবতার মান কি। আচ্ছা প্লবতা কি, এক ধরনের বল, তাই তো। আচ্ছা দেখো ডাটা কি দিয়েছে, প্রথমে বলে দিয়েছে আয়তন 1 cc বলে দিয়েছে। আচ্ছা এখানে একটা কথা বলেছে, দেখো যে জলে নিমজ্জিত করা হলো, তাহলে যখনই জলে নিমজ্জিত করা হবে সেটা আবার অর্ধেক পরিমাণ, তাহলে নিমজ্জিত জলের আয়তন তখন কি হয়ে যাবে, অর্ধেক বলে দিয়েছে, মানে x/2 বোঝা গেল। আর জলের ঘনত্ব তো তোমরা পড়েছো 1 গ্রাম পার সিসি। তাহলে এবার প্লবতা বলের মান কী হবে, প্লবতা বলের মানের ফর্মুলাটা মনে রাখবে, নিমজ্জিত আয়তন গুণিতক ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ, বসিয়ে দিলেই কাজ শেষ। নিমজ্জিত আয়তন কত x/2, আর ঘনত্ব এক্ষুনি 1 গ্রাম পার সিসি বলে দিয়েছি, আর অভিকর্ষজ ত্বরণ জি, তোমরা এর মানও বসাতে পারো, 9.8 বসানো পারে, আর মান না বসালে xg/2। আর প্লবতা এগুলো সব কোন এককে আছে, এগুলো সব হচ্ছে এসআই একক, সরি সিজিএস এককে আছে, সেই জন্য এর বলের একক কী হবে, ডাইন, বোঝা গেল। চলো এর পরের কোশ্চেন কী বলেছে, এর পরের কোশ্চেন বলেছে 1 কেজি ও 2 কেজি ভরের বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব 50 সেমি। আচ্ছা এই কেজিগুলো কিন্তু এসআই একক, আর এই সেন্টিমিটার কিন্তু সিজিএস একক। তাহলে এই এসআইগুলোকে এটা রাখতে হবে, আর এটাতে কী করতে হবে, এরকে এসআই নিয়ে যেতে হবে। এসআই নিয়ে গেলে মিটার হয়ে যাবে না, 50কে 100 দিয়ে ভাগ করলে কী হবে, 1/2 হয়ে যাবে। তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল আছে, এখানে জির মান দিয়ে দিচ্ছে, দেখো এটাও এসআই এককেই দিচ্ছে। তাহলে সব তোমাকে এসআই এককে আনতে হবে, তোমরা নিজেরা পারবে, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি, F = g/m1 × m2/d²। এখানে দূরত্ব যে 50 সেমি দিচ্ছে, এটা সিজিএস এককে আছে, এসআই এককে আনলে 50/100 করলে 1/2 মিটার হয়ে যাবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে মান বের করো। তাহলে F = g, জির মান বলে দিয়েছে 6.67 × 10⁻11, এখানে বসিয়ে দাও। আচ্ছা 1 কেজি ভর আর 2 কেজি, 1 × 2, আর এখানে তোমার দূরত্ব বেরিয়েছে 1/2। এবার যদি তুমি এই ভাগটাকে গুনে নিয়ে যাও তাহলে এই 2টা উপরে উঠে যাবে, 2 × 2 = 4 হয়ে যাবে, ডাইরেক্ট 4 দিয়ে এটাকে গুণ করে দেবে, অ্যান্সার এটা চলে আসবে, তোমরা নিজেরা করে নেবে। আর এসআই বলের একক কী হয়, নিউটন, সেই জন্য এখানে লিখতে হবে নিউটন, বোঝা গেছে। চলো এক্সকিউজ মি, এরপর লাইফ সায়েন্সের পার্টে চলো। একের দাগের একের কোশ্চেন কী বলেছে, একক পর্দা দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণু। আচ্ছা
এখানে যে রাইবোজোম অপশন দিয়েছে, রাইবোজোম অ্যাকচুয়ালি কি কোনো পর্দা কিন্তু নেই, লাইসোজোম একক পর্দা, প্লাস্টিড দ্বিপর্দা। তাহলে অ্যান্সার কী হবে তোমরা বুঝে গেছো, লাইসোজোম একক পর্দার কথা জিজ্ঞাসা করেছে, লাইসোজোম। 2 নম্বর কোশ্চেন, যে কোষ অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়। আচ্ছা ডিএনএ কোন কোন কোষ অঙ্গাণুতে পাওয়া যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিএনএ কিন্তু নিউক্লিয়াসে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, প্লাস্টিডে পাওয়া যায়। এখানে অপশন কী দিয়েছে দেখো, এখানে অপশন মাইটোকন্ড্রিয়াও আছে, নিউক্লিয়াসও আছে, ক্লোরোপ্লাস্টও আছে। প্লাস্টিড মানে তো একটা ভাগই তো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তাই তো, ক্রোমোপ্লাস্ট, তার মানে প্লাস্টিডও, তার মানে এখানে অ্যান্সার কী হবে, সবকটি। বোঝা গেল? 1 মিনিট। 3 দাগ, প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। আচ্ছা আবরণী কলা কী কাজ করে তোমরা বলো? আবরণী কলা আমাদের দেহ বা দেহের ভিতরে যে সমস্ত অঙ্গ আছে তাদেরকে কী করে, ঢেকে রাখে। স্নায়ু কলা কী করে, আমাদের মস্তিষ্কে মানে বার্তা পাঠায়। যোগ গলায় কী করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। তার অ্যান্সার কী হবে, যোগ গলা। পেশি গলা কী করে, সরি পেশি গলা উত্তর হবে না, এটা তোমরা দেখে নেবে, উত্তর কিন্তু যোগ গলা হবে। পেশি গলা আমাদের কী করে, পেশি গলা হচ্ছে আমাদের কী বলা যেতে পারে, পেশি গলা আমাদের হাত পায়ে যে আমরা চলি, চলতে সাহায্য করে না পেশি গলা, হাত পায়ে পেশি আছে তো। চলো এর পরের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, যদি সি সমান সাইটোপ্লাজম সংকেত দিয়েছে, পি সমান প্রোটোপ্লাজম, এন সমান নিউক্লিয়াস। আচ্ছা তোমরা এই জিনিসটা মনে রাখবে যে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের হচ্ছে সজীব আধার। যে কোনো কোষ যদি সজীব হয় তাতে প্রোটোপ্লাজম থাকবে, আর প্রোটোপ্লাজম তৈরি কী দিয়ে হয়, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দিয়ে। তাহলে এখানে কোনটা হওয়া উচিত, প্রোটোপ্লাজম সমান নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, তাহলে এটাই হবে যে প্রোটোপ্লাজম সমান নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। বোঝা গেল? 2 দাগে দেখো, 2 দাগের একটা ছবি দিয়েছে, এটা কার ছবি, মাইটোকন্ড্রিয়া, তোমরা সবাই জানো এটা মাইটোকন্ড্রিয়ার ছবি। তাহলে দেখো এই যে ছবিটা দিয়েছে, এরটা কি হবে, এ কিন্তু হবে বহির্পর্দা, বি হবে কিন্তু অন্তর্পর্দা, আর সি এটা হবে ক্রিস্টি, আর ডি এটা হবে ম্যাট্রিক্স, এটা তো ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। চলো এরপরে 3 দাগের কোশ্চেন কি বলেছে দেখো, 3 দাগের একের কোশ্চেন, ডিএনএ আরএনএ পুরো নাম, তো বাচ্চা বাচ্চা জানে, ঠিক আছে। ডিএনএ আরএনএ পুরো নাম, ডিএনএ কী হয়ে থাকে, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা সবাই জানে। তারপরে 2 কোশ্চেন দিয়েছে, জিইআরএল তন্ত্রের অন্তর্গত কোষ অঙ্গাণুগুলোর নাম। দেখো জিইআরএল, জি মানে কি গলগি বস্তু, ই মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক বলতে, আর মানে রেটিকুলাম শুধু, আর এল মানে লাইসোজোম। তাহলে এই অঙ্গাণুগুলো দিয়েই কিন্তু এগুলো তৈরি থাকে। বোঝা গেছে? এরপরে বলেছে কোনো স্নায়ুকোষের গ্রাহক ও প্রেরক অংশের নাম কি। তাহলে গ্রাহক মানে কি, যে তোমার ধরো এখানে আমার কাঁটা ফুটালাম, আমি এখানে আমি কাঁটা ফুটলাম, তাহলে এখান থেকে যেটা গ্রহণ করবে, যে গ্রহণ করে বার্তা প্রেরণ করবে, সেই গ্রহণের নাম কি, ডেন্ড্রন। আর যে নিয়ে যাবে, এটা বয়ে নিয়ে যাবে, সে কে বয়ে নিয়ে যাবে, সে হচ্ছে অ্যাকশন। বোঝা গেল? যদি ভিডিও কন্টেন্ট ভালো লাগে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো, আসছে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে। চলো আজকে এতটাই।